ওকে, আসসালামু আলাইকুম। আসিফুল ইসলাম মিলু, মুতাসিম সিয়াম, কাজী মাইনুস, মনিরুজ্জামান, আসাদুল্লাহ আল কালিম, মহসিন খান বিজয়, তাহসিন আসাদ, রনি হাওয়ি, পপি হীরা, রাফসান হোসেন, হাসান রায়ান, মোহাম্মদ ফেরদৌস সিকদার, শাফাআতুল্লাহ কৌশিক, মোর্শেদুল ইসলাম সুজন, সাইফুল ইসলাম, আর কেউ আছে মিস করে গেছি? দুজন বাইরে। আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? আজকে কি খালু জি আসতেছে? পুরো বন্ধ? আমি তো ভাবলাম যে গতকালকে এসে গেছে। Okay, today we will basically solve few problems related to whatever we have studied in chapter 1, okay, module 1. So those are the things which will be applied to solve few problems, okay. So these are review questions which are very easy and you can solve it by mouth, okay. Now, first question এখানে কি বলেছে 1 millivolt is equal to 1 millionth of a volt. True or false? False. So, এটা খুব easy question এখানে করেছে. The prefix micro stands for 10 to the power minus 6. Micro মানে হচ্ছে গিয়ে 10 to the power minus 6. ঠিক আছে? তারপর কি the voltage কত এখানে 2 এর পর 6টা শূন্য মানে 2 মিলিয়ন volts can be expressed in power of 10 as কত 2 into 10 to the power 6 ঠিক আছে বা এই যে এখানে তোমার এটাকে আমরা এই যে মেগাতেও লিখতে পারি হ্যাঁ মেগা ভোল্ট সো এভাবেও লিখতে পারি 2 into 10 to the power 6 10 to the power 6 মানে 10 এর মানে 1 এর পরে 6টা শূন্য ঠিক আছে এটা দিয়ে তুমি 2 কে গুণ করছো ওকে so a charge of 2 coulomb following past a given point each second is a current of 2 ampere the 2 coulomb charge 1 সেকেন্ডে ফ্লো করছে তাহলে কত অ্যাম্পিয়ার ইয়ে হচ্ছে 2 অ্যাম্পিয়ার এই স্টেটমেন্টটা কি কারেক্ট চার্জ মানে কারেন্ট কি কুলম্ব পার সেকেন্ড তাই না তাহলে 2 coulomb divided by 1 second will give you 2 ampere তাই না so it's a true statement the unit of current is ampere good আর চার্জের ইউনিট কি কুলম্ব তাই না ওকে তারপর ভোল্ট is measured in volts so এগুলো খুবই সোজা জিনিস মুখে মুখে করা তারপরের কোশ্চেনটা দেখো 4 ampere current charging a dielectric material will accumulate a charge of 24 coulomb after 6 seconds ঠিক আছে 6 সেকেন্ড পর এই স্টেটমেন্টটা কি ট্রু অর কারেক্ট মানে ফলস বলো সোজা ট্রু charge divided by the time will give you the current the
4 হয় না 24 কে 6 দিয়ে ভাগ দিলে so it's true. Therefore the voltage across a 1.1 kilowatt toaster that produces a current of 10 ampere is ওই উপরেরটা কি পাওয়ার না আর তোমাকে বের করতে কি বলেছে ভোল্টেজ পাওয়ার কি ভোল্ট ইনটু কারেন্ট তাই না VI তাহলে কারেন্ট তোমাকে দিয়ে দিয়েছে 10 অ্যাম্পিয়ার তাহলে এই ভোল্টেজটাকে 10 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করলেই তুমি ভোল্টেজ পেয়ে যাবে ওই 110 ভোল্ট আসে ঠিক আছে তাহলে which of these is not an electrical quantity charge time voltage current power কোনটা electrical quantity time right good কিন্তু বাকি সবই হচ্ছে গিয়ে তোমার related to electricity ঠিক আছে electrical quantity এই কারণে ওগুলো time is just a domain তাই না so the তারপর কোশ্চেনটা দেখো the dependent source in figure 1.22 is এই যে ফিগারটা দেখছো না তো এখানে কয়টা ভোল্টেজ সোর্স আছে আর কয়টা কারেন্ট সোর্স আছে বলতে পারবে আর রেজিস্টার আছে কয়টা রেজিস্টার আমরা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে আমরা ডিনোট করি তাহলে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স কয়টা আছে একটা একটা করে এখানে কি ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্স দুই ধরনের হয় কারেন্ট সোর্সও দুই ধরনের হয় তাহলে এখানে কি ধরনের ভোল্টেজ সোর্স আর কি ধরনের কারেন্ট সোর্স আছে বলতে পারবা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স সার্কুলার কোনো সিম্বল থাকলেই ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তার নিজস্ব শক্তি আছে ঠিক আছে আর যদি এরকম ডায়মন্ড শেপ থাকে কাইটের মতো তাহলে ওগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট মানে ওইটা আরেকটার উপরে নির্ভর করে ঠিক আছে তার নিজস্ব শক্তি নাই আরেকটা জিনিসের শক্তির উপর নির্ভর করে সে পাওয়ার সাপ্লাই দেয় ঠিক আছে সো দিস ইজ বেসিক্যালি ডিপেন্ডেন্ট কার উপর তোমার এই যে এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এই কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট এইখানে কারেন্ট ফ্লো করলেই এটা পাওয়ার আপ হবে পাওয়ার আপ হয়ে এখানে সাপ্লাই দিবে বুঝতে পেরেছো তাহলে দেখো the dependent source is voltage controlled current source এই যে ভোল্টেজটাকে আমি কন্ট্রোল করে বেসিক্যালি এই কারেন্ট সোর্সটাকে আমি কন্ট্রোল করতে পারবো সো ইট ইজ আ ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স ঠিক আছে সো এগুলো জাস্ট রিভিউ কোয়েশ্চেনস খুব ইজি now we will basically solve few problems related to the equations that we have solved before ঠিক আছে সো এখানে দেখো চার্জ আর কারেন্ট নিয়ে এখানে অনেক কটা প্রবলেম আছে সো তোমরা এই বই থেকে পড়তে পারো এটা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটস যে বইটা আমি তোমাদেরকে দিয়েছি ওখানে এগুলো আছে ঠিক আছে তো দেখো হাউ মেনি কুলম্বস আর প্রেজেন্ট by this amount of electrons এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে so how many coulombs are present বলেছে তাহলে এটা কিভাবে বের করবে হ্যাঁ number of electrons into electron charge right number of electrons into electron charge so ওইভাবে করে তুমি ইজিলি তোমার কুলম্ব বের করে নিতে পারবে ঠিক আছে so 1 electron charge equal to কত 1.602 into 10 to the power minus 19 তাই না so এটা দিয়ে তুমি এই ভ্যালুগুলোকে গুণ করলে এক্স্যাক্টলি কত কুলম্ব চার্জ এখানে আছে you can find that so it's a very easy problem তারপর দেখো determine the current flowing through an element if the charge flow is given by this তাহলে চার্জের ইকুয়েশন তোমাকে এখানে দিয়ে দিয়েছে আর তোমাকে বের করতে বলেছে কারেন্ট তাই না determine the current flow through an element if the charge flow is given by this so যদি চার্জ দিয়ে দেয় তাহলে কারেন্ট তুমি বের করতে পারবে না এখানে কারেন্ট কিভাবে বের করবে dq by dt হচ্ছে কি তোমার কি
কারেন্ট, তাই না? সো তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে কারেন্ট বের করতে পারবে না, সরি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি এখান থেকে কারেন্ট বের করতে পারবে। তো এখানে যে ইকুয়েশনটা আছে dq is equal to this, তো এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তার মানে এটা কি দেখা যাচ্ছে এই জায়গাটা? এক পাশ দেখা যাচ্ছে। দেখো ওই ফার্স্ট ইকুয়েশনটা যদি নেই, q with respect to t is equal to 3t plus 8 millicoulomb, এটা দেওয়া আছে। সো কারেন্ট তুমি এখান থেকে বের করতে পারবে it is equal to dq dt, এই ফর্মে, ঠিক আছে? সো এই যে এই ইকুয়েশনটাকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি কারেন্টের ইকুয়েশন পাবে, ঠিক আছে? সো এই ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই d dt mathematics of 3t plus 8 millicoulomb, ঠিক আছে? এটা তো কনস্ট্যান্ট 3t, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 0। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে I will get 3, ঠিক আছে? মিলিটা থাকবে এত অ্যাম্পিয়ার, ঠিক আছে? 3 মিলি অ্যাম্পিয়ার, this will be your result, ঠিক আছে? সো যেহেতু with respect to t আমরা ডিফারেন্সিয়েট করছি, কুলম্ব ডিভাইডেড বাই সেকেন্ড আসতেছে না, সেকেন্ড। সো এই কারণে this term is basically ampere, ঠিক আছে? বুঝতে পারছো? সো 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট তুমি এখান থেকে পাবা, ঠিক আছে? Similarly, you can differentiate any of these to find the current, okay? তো যদি with respect to t কোন থাকে, তাহলে ওই t এর ভ্যালু যদি 1 হয়, 1 এর জন্য এতখানি কারেন্ট ইয়ে হবে, 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য এতখানি কারেন্ট ইয়ে হবে, ওখান থেকে তুমি বের করতে পারবে। এখানে জাস্ট ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? সো পরবর্তীতে দেখো, find the charge qt flowing through a device if the current is eto. So এখানে কারেন্ট দিয়ে দিয়েছে, আর এখানে q of 0 is equal to 1 কুলম্ব দিয়ে দিয়েছে, তার মানে স্টার্টিং এ তোমার চার্জ ছিল এতখানি, ঠিক আছে? তো কারেন্টের ইকুয়েশন দিয়েছে it equal to 3 অ্যাম্পিয়ার, তাই না? সো এখন আমাকে বের করতে বলেছে চার্জ। তো আমাদের এখানে ছিল চার্জের ইকুয়েশন, আর কারেন্ট বের করতে বলেছিল, তাই না? এখন কারেন্ট দিয়ে দিয়েছে, চার্জ বের করতে বলেছে। সো এই জিনিসটাকে আমি উল্টা করব, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে যদি আমি রিফর্ম করি, তাহলে দেখো এই dt টা এই পাশে আসে না? সো dqt is equal to তোমার it dt, ঠিক আছে? সো আমি দুই পাশকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন। সো যদি আমি ইন্টিগ্রেট করি, এই যে এই টার্মটা, এটা হয় আমার চার্জ q, ঠিক আছে? q is equal to integration it dt, ওকে? বোঝা গেল? তার মানে এই কারেন্টকে তোমার ইন্টিগ্রেট করতে হবে।
অত দূর তো দেখাও যায় না। ধরা যায়। সো কারেন্ট এখানে কত আছে 3 অ্যাম্পিয়ার, তাই না? সো এখানে এটা 3 অ্যাম্পিয়ার আছে, ইন্টিগ্রেশন 3 dt। ওকে, সো 3 কে ইন্টিগ্রেট করলে কি হয় with respect to t 3t হয়, তাই না? 3t হয়। ওকে, সো এত কুলম, ঠিক আছে? যেহেতু with respect to t ইন্টিগ্রেট করছো তাহলে ওই যে সেকেন্ড কেটে কুলম হয়ে যায়, ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যানসার, এত চার্জ which is q is equal to 3t কুলম। তো এই t এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার বেসিক্যালি এইখানে কত কারেন্ট কত চার্জ তুমি পাচ্ছ এটা বের করতে পারবা, ঠিক আছে? এটা নরমাল ম্যাথমেটিক্যাল প্রবলেম, তোমার ইন্টিগ্রেশন আর ফার্স্ট অর্ডার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এইটা দিয়ে, ঠিক আছে? তোমাদের তো ম্যাথসে উইকনেস আছে নাকি কারণ? যাই হোক, এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, ঠিক আছে? কারণ এগুলো আসে, কোসাইন কে ইন্টিগ্রেট করলে কি হয়, সাইন কে ইন্টিগ্রেট করলে কি হয়, ডিফারেন্সিয়েট করলে কি হয়, এগুলো জানতে হবে ফর সলভিং দ্য প্রবলেমস। তো এরকম অনেক ইয়ে আছে। তো দেখো এই যে এইখানে q0 is equal to 1 কুলম দেওয়া, ঠিক আছে? তুমি যখন এইটাকে ইন্টিগ্রেট করছো এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আসে, ঠিক আছে? সো এটার সাথে আমরা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করি, যখন আমরা এই ফর্ম লিখি এটার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করি, ওটা হচ্ছে q0, মানে ইনিশিয়ালি চার্জ কত ছিল ওটা অ্যাড করে দিই। তার মানে তোমার যে চার্জ এখান থেকে আসবে প্লাস ইনিশিয়াল যে চার্জটা এই দুটোকে যোগ করতে হয়, তাহলে তুমি টোটাল চার্জ পাও, ঠিক আছে? সো ওই ভ্যালুটা হচ্ছে এই q0 1 কুলম। বোঝা গেল? সোজা জিনিস। সো এরকম প্রবলেম আসলে তোমাদের করতে হবে। তবে এখানে বলেছে a current of 7.4 ampere flows through a conductor, মানে 7.4 অ্যাম্পিয়ার একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো করে যাচ্ছে। তো ক্যালকুলেট হাউ মাচ চার্জ passes through any cross section of a conductor in 20 seconds। তার মানে কত চার্জ তোমার ফ্লো করছে এই কন্ডাক্টরের মধ্যে যার ক্রস সেকশন তুমি একটা ধরে নিতে পারো, হ্যাঁ, থ্রু এনি ক্রস সেকশন, মানে তুমি যে কোনো একটা ক্রস সেকশনাল এরিয়া ধরে নিতে পারো, ঠিক আছে? সো তোমার চার্জ এখান থেকে তাহলে কিভাবে বের করবা? চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট টাইমস টাইম গুণ কারেন্ট। তো টাইম তো তোমার এখানে দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে, এটা গুণ করলে তুমি চার্জ পেয়ে যাবে, ঠিক আছে? সো ইজি জিনিস। সো q is equal to it, তাই না? এই যে q কোথায়? এই যে এটা q না, q is equal to I times t না? সো এইটাকে গুণ করলে তুমি চার্জ পাও। তো এখানে সিম্পল কোশ্চেন করেছে কিন্তু বড় করে কথা ঘুরিয়ে দিয়েছে। সো ডিটারমাইন দ্য টোটাল চার্জ ট্রান্সফার over the time interval এত when it is equal to half t। সো এখানে ইন্টারভাল দিয়ে দিয়েছে, টোটাল চার্জ বের করতে বলেছে, তার মানে এটাকে ইন্টিগ্রেট করতে হবে এই ইকুয়েশনটাকে, তাই না? আর তোমার টাইম লিমিট কি হবে 0 to 10 সেকেন্ডস। তো তুমি 0 to 10 সেকেন্ডস দিয়ে তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু দেয় নাই, তার মানে ইনিশিয়াল ভ্যালু এখানে 0 ধরে নিতে হবে, ঠিক আছে? সো এই 0 to 10 সেকেন্ড তুমি এটাকে ইন্টিগ্রেট করলেই ওখানে বসালে you will get the charge, ঠিক আছে? So these are basically easy problems. এখানে আরেকটা প্রবলেম আছে, এটা জাস্ট এরিয়া দিয়ে দেখিয়েছে। The charge entering a certain element is shown in figure এত, find the current at t equal to 1 millisecond। তো 1 millisecond
কোনটা এই যে 1 মিলিসেকেন্ড হচ্ছে এইখানে মাঝখানে তাই না এই মাঝখানে সো এই 1 মিলিসেকেন্ড থেকে তুমি যদি লাইন টানো তাহলে এই এরিয়াটা তুমি যদি বের করতে পারো তুমি ইয়ে বের করতে পারো কারেন্ট বের করতে পারো তার মানে তুমি এটা সিমিলার ট্রায়াঙ্গেলস দিয়ে বের করতে পারো তাই না সিমিলার ট্রায়াঙ্গেলস দিয়ে কিভাবে বের করে সিমিলার ট্রায়াঙ্গেলস দিয়ে করা দরকার আছে সিমিলার ট্রায়াঙ্গেলস দিয়ে বের করতে পারো দেখো এইখান থেকে এতটুকু 2 না আর 1 মিলিসেকেন্ড কি এখান থেকে ঠিক মাঝখান বরাবর না ঠিক আছে সেই মাঝখান বরাবর তুমি যদি একটা লাইন টানো এইটা আর এইটা সিমিলার লাইন তাই না মানে কি বলে সিমিলার ট্রায়াঙ্গেলস এর সেম সাইড রাইট আবার এই যে এখানে যে স্লোপটা হবে ওইটা আবার এই স্লোপের সেম আর এইখানে যে ডিসটেন্সটা এটার সাথে এইটা হচ্ছে সেম 1 মিলিসেকেন্ড তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলস ইউজ করলে তুমি ইজিলি রেশিও ইউজ করে এটা বের করতে পারবে সো ওখান থেকে তুমি কারেন্ট বের করতে পারবে বেসিক্যালি তোমার কারেন্ট এখানে কি এখানে চার্জ টাইমস দ্য টাইম আই মিন চার্জ ডিভাইডেড বাই টাইম তাই না কারেন্ট তো চার্জ যতখানি আছে ওটাকে টাইম দিয়ে ভাগ করলে তুমি কারেন্ট পাবা ওকে তার মানে তোমার বেসিক্যালি টাইম তো তুমি জানো 1 মিলিসেকেন্ড তার মানে তোমার এই লেন্থটা লাগে তাই না এই লেন্থে করেসপন্ডিং তোমার এখানে কত চার্জ ওটা লাগবে রাইট সো ওভাবে তুমি ইজিলি এটা বের করতে পারবা So these were the problems. এই ধরনের প্রবলেম আচ্ছা আরো আছে হ্যাঁ আসলে জিনিসগুলো দেখো এছাড়াও অনেক ধরনের প্রবলেম আছে the charge flowing in a wire is plotted this way ঠিক আছে বলছে যে sketch the corresponding current সো এখানে চার্জ দেওয়া আছে তোমাকে কারেন্ট ড্র করতে বলেছে এত কঠিন প্রশ্ন তোমাকে করব না এটা কঠিন না সোজা প্রশ্ন তোমার কারেন্টটা এখান থেকে কিভাবে বের করবে এইটা তোমাকে এখানে দেখাতে বলেছে সো এটা এখন নাই পরে করবো না আপনার আর কি বলেছে কোয়েশ্চেন একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন এটাই দেখি আর এটা দেখো The charge entering the positive terminal of an element is this, while the voltage across the element plus to minus is this. The charge দিয়ে দিয়েছে voltage দিয়ে দিয়েছে. Find the power delivered to the element at time t equal to 0.3. So at time t equal to 0.3 তোমাকে power delivered বের করতে বলছে ওই ম্যাটেরিয়ালের মধ্যে তো তার মধ্যে চার্জ হচ্ছে এত তাহলে এই টাইমটা তুমি যদি এখানে বসাও টোটাল চার্জ পেয়ে যাবে তাই না আচ্ছা টাইম বসানোর আগে তোমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না কারেন্ট বের করতে হলে dq বাই dt করতে হবে না তাহলে কারেন্ট বের হবে পাওয়ারের ইকুয়েশন কি এটা পিছন দিক থেকে আগাতে হবে p vi না তাহলে এখানে আমার নোন টার্ম কি আছে ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে কারেন্টের ইকুয়েশনটা এখানে দেওয়া নাই কিন্তু কারেন্টের জায়গায় কি দেওয়া আছে চার্জ তাহলে চার্জ থেকে আমরা কারেন্ট কিভাবে বের করি চার্জকে ডিফারেন্সিয়েট করলে আমরা কারেন্টের ইকুয়েশন পাই তাই না তো ওখান থেকে আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি dq বাই dt এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কারেন্টের ইকুয়েশন পেয়ে যাব i এই cos ফর্মে আসবে ঠিক আছে সো ওইখানে আমি টাইমে 0.3 সেকেন্ড ওই ইকুয়েশন বসিয়ে দিব তাহলে কারেন্টের ইকুয়েশন আমি পেয়ে যাব রাইট কারেন্ট পেয়ে যাব ওই কারেন্ট
টাইমস দ্য ভোল্টেজ, ভোল্টেজে ওইখানে 0.3 বসালে আমি ভোল্টেজ পাবো, তাহলে কারেন্ট টাইমস ভোল্টেজ উইল গিভ মি দ্য পাওয়ার ডেলিভার্ড at 0.3 seconds. ঠিক আছে? So it is easy. Calculate the energy delivered to the element between 0 and 0.6. Energy হচ্ছে work done, তাই না? So ওটা আসবে কোথা থেকে? ভোল্টেজের ইকুয়েশন থেকে, তাই না? Work done divided by charge is voltage, তাই না? তাহলে চার্জের ইকুয়েশন দেওয়া আছে, ভোল্টেজের ইকুয়েশনও দেওয়া আছে, তাহলে আমি এনার্জি বের করতে পারবো না? ভোল্টেজ টাইমস চার্জ ইজ এনার্জি। ঠিক আছে? সো এই দুটো ইকুয়েশনকে আমি যদি গুণ করি তাহলে আমি এনার্জি বের করতে পারবো। বাট এখানে হচ্ছে 0 to 0.6, তার মানে এখানে ইন্টারভাল দিয়ে দিয়েছে। এত সেকেন্ড থেকে এত সেকেন্ডে কত এনার্জি ডেলিভার্ড হয়েছে আমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আর কি কি আছে। আমরা সার্কিট এলিমেন্টস দেখি, এইগুলো জাস্ট বাসায় প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এই সার্কিট এলিমেন্টস থেকে আর এই ভোল্টেজ, পাওয়ার, এনার্জি এগুলো থেকেও হয়তো তোমাদেরকে কুইজের কোশ্চেন করবে যদি করি। ঠিক আছে? সো এইগুলা থেকে এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এগুলা খুবই সোজা অঙ্ক, জাস্ট ইকুয়েশনে বসালে এগুলো বেরোয় আসে। আসলে এইটা সলভ করি আমরা, এই প্রবলেমটা সলভ করি। দেখো, find the power absorbed by each of the elements in figure 1.29. এই ফিগারটা দেওয়া আছে। এই ফিগারের মধ্যে কয়টা ভোল্টেজ সোর্স আছে, কয়টা কারেন্ট সোর্স আছে বলো তো, আর কয়টা রেজিস্টার আছে? রেজিস্টার তিনটা, দুইটা ভোল্টেজ সোর্স। ভালো করে বলো। একটা ভোল্টেজ সোর্স আর আরেকটা কারেন্ট সোর্স। অ্যারো থাকলেই ওটা কারেন্ট সোর্স। ঠিক আছে? যদি কোনো সোর্সের ভিতরে অ্যারো সিম্বল থাকে তাহলে ওটা কারেন্ট সোর্স। বাট এই কারেন্ট সোর্সটা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে? আর ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এইগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তো এখন দেখো কোশ্চেন করেছে ফাইন্ড দ্য পাওয়ার অ্যাবজর্বড by each of the elements in figure 1.29. প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে কত পাওয়ার অ্যাবজর্ব বা ডিসিপেটেড হচ্ছে এগুলো তোমাকে বের করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে। ঠিক আছে? তো দেখো, এই যে সাপ্লাইয়ের ভোল্টেজ কত? 30 ভোল্ট না? আর এই ব্রাঞ্চে কারেন্ট কত ফ্লো করছে? 10 অ্যাম্পিয়ার। তার মানে এটার ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে এইটার অ্যাক্রসে কত পাওয়ার আছে? পাওয়ারের ইকুয়েশন কি? পাওয়ার ইকুয়েশন বলো। P is equal to VI। তাহলে ভোল্টেজ কত দেওয়া আছে? 30 ভোল্ট। কারেন্ট কত? 10। তাহলে কত হলো? 300 ওয়াট। তাই না? পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড। So 300 watt power is supplied। ঠিক আছে? তার মানে সাপ্লাই পাওয়ার এটা। ঠিক আছে? আর এইটা হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সবই হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার, বাট এটা ডিরেকশন থেকে আমরা বুঝতে পারবো কোনটা অ্যাবজর্ব কোনটা সাপ্লাই। ঠিক আছে? তো দেখো এইখানে যে পাওয়ারটা, এটা আমি কিভাবে ক্যালকুলেট করব? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ আর এটার ভিতরে কত কারেন্ট ঢুকছে তা দিয়ে। তাহলে এখানে কত পাওয়ার হবে? P2 100। মানে কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। দেখো এটা পজিটিভ দিয়ে ঢুকছে না? পজিটিভ দিয়ে ঢুকছে। তাহলে এটা আমি পজিটিভ পাওয়ারই ধরি। মানে ইট ইজ বেসিক্যালি বিং অ্যাবজর্বড, মানে সে টেনে নিচ্ছে। কারেন্ট যখন ঢুকছে তার মানে পাওয়ারটা সে অ্যাবজর্ব করছে। কারেন্ট যখন বেরোচ্ছে তখন সে পাওয়ারটা সাপ্লাই করছে, দিয়ে দিচ্ছে। তাহলে এটা নেগেটিভ পাওয়ার, এটা পজিটিভ পাওয়ার।
ঠিক আছে? তারপর আরো দেখো এই যে এখানে কারেন্টটি ঢুকছে না পজিটিভ দিয়ে, তাহলে এটাও অ্যাবজর্ব পাওয়ার। তাহলে এখানের পাওয়ারটা কত হবে? 20 into 14 অ্যাম্পিয়ার, রাইট? তো যত আসে ওটা হচ্ছে এখানের পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার, এটা পজিটিভ। এইখানের পাওয়ার কত হবে বলো তো? P is equal to 8 volt times 4 ampere, তাই না? তাহলে 8 4s are 32 ওয়াট। কিন্তু দেখো এই কারেন্টটা নেগেটিভ দিয়ে ঢুকছে না, that is being supplied, it is supplying this power, so 32 watt will be negative power, ঠিক আছে? সিমিলারলি এইখানেও তোমার পাওয়ার ক্যালকুলেশন করতে হবে। এখানে ভোল্ট আছে 12 ভোল্ট, কারেন্ট হচ্ছে 4, তাহলে কত হয়? 48। তো 48 ওয়াট, দেখো এটা পজিটিভ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে এটাও নেগেটিভ পাওয়ার। সো এই সব কয়টা পাওয়ারকে তুমি যদি যোগ করো will be equal to 0, ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি ল অফ কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে? বাট তোমাকে পাওয়ার অ্যাবজর্ব বের করতে বলেছে, তো এগুলো অ্যাবজর্ব পাওয়ার যদি তুমি সামনে একটা নেগেটিভ বসিয়ে দাও, ঠিক আছে? আর যদি নেগেটিভটা রিমুভ করে দাও, it is being supplied, it's a supplied power, ঠিক আছে? So this is how you need to solve this kind of problems. আচ্ছা, এই অঙ্কটা তুমি আমাকে বের করে দেখাও তো, খাতায় করো এইটা। Find I and the power absorbed by each of the element. এখানে কারশফস কারেন্ট ল ইউজ করলে তুমি না কারশফস ভোল্টেজ ওহমস ল ইউজ করলে কারেন্ট বের করতে পারবে। কারশফস কারেন্ট ল ইউজ করলেও তুমি আই বের করতে পারবে। করো দেখি পারো কিনা। প্রথমে কারেন্ট বের করো। দেখো কারেন্ট বের করার ইয়েটা, যদিও কারশফস কারেন্ট লটা তোমাদেরকে ওভাবে পড়ানো হয় নাই। কারশফস কারেন্ট ল তো জানো নাকি? বলো তো কি, বাংলায় বলো, যেভাবে পারো বলো। বলো পারবা? ধরো একটা ডট, এই ডটটা কল্পনা করে কারেন্ট বলো। এই ডটে কারেন্ট ঢুকছে আর বেরোচ্ছে, তাহলে কারশফস কারেন্ট ল কি বলে? যে যতগুলা কারেন্ট ঢুকছে তাদের যোগফল should be equal to যতগুলা কারেন্ট ওই ডট থেকে বেরিয়ে যাচ্ছে তাদের যোগফলের সমান, ঠিক আছে? তাহলে দেখো এইখানে এটা সাপ্লাই ভোল্টেজ, তাই না? এখানে কারেন্ট ফ্লো করে এই পয়েন্টে ঢুকছে না, আর এই পয়েন্ট থেকে বেরোচ্ছে কয়টা কারেন্ট? একটা, দুইটা, তাই না? তাহলে এই পয়েন্ট যদি আমি কল্পনা করি, এখানে যদি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, তাহলে আমি এই I1টা বের করতে পারবো না। কিভাবে? এখানে কয়টা কারেন্ট ঢুকছে? কোন দুইটা ঢুকছে? 2A আর I বেরোচ্ছে, বেরোচ্ছে এই ডট থেকে বেরোচ্ছে, ঢুকছে কয়টা কারেন্ট? একটা কারেন্ট ঢুকছে, এটা কত? 8 অ্যাম্পিয়ার, তাই না? এটা একটা কারেন্ট সোর্স, রাইট? সো 8 অ্যাম্পিয়ার ঢুকছে এই ডটের মধ্যে, আর এই ডট থেকে বের হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর I, তাহলে 2 অ্যাম্পিয়ার প্লাস I should be equal to 8 অ্যাম্পিয়ার, তাই না?
তাহলে আই আমি এখান থেকে বের করতে পারবো না, তারপরে করো কোনটার অ্যাক্রসে কত পাওয়ার ডিসিপেট হচ্ছে এটা বের করো, বুদ্ধি করে করো। হ্যাঁ আচ্ছা আমরা দেখি সবাই শেষ করুন তারপর। হ্যাঁ করো করো 5 মিনিট। হ্যাঁ সিরিজে কারেন্ট সেম থাকে। কঠিন লাগছে? কঠিন তো না, দুজন পরে আসছো অ্যাটেন্ডেন্স দাওনি, নাম কি তোমার? আচ্ছা আইডি কত? আসাদুল্লাহ আল গালিব 23 প্লাস কাসিম আসাদ পারা যায় নাকি দেখিয়ে দিব? করো, করতে থাকো, আমি জাস্ট ছবিটা আঁকাচ্ছি। হয়েছে? শেষ? আচ্ছা দেখো এইখানে পাওয়ার কত ইয়ে হচ্ছে, কারেন্ট এটা থেকে বেরিয়ে যাচ্ছে না, কারণ এটা সাপ্লাইড পাওয়ার, মাইনাস পাওয়ার, রাইট? তাহলে এই পাওয়ারটা কত হবে? এটার নাম দিলাম আমি P1, এটা P2, এটা P3, এটা P4, ঠিক আছে? So P1 is equal to 9 times 8 72 ওয়াট, তাই না? এটা হচ্ছে প্লাস দিয়ে বের হচ্ছে, so that is my negative, which means it is supplied power, ঠিক আছে? আর এটা অ্যাম্পিয়ারটা ঢুকছে না পজিটিভ দিয়ে, কারণ এটা অ্যাবজর্ব পাওয়ার, পজিটিভ পাওয়ার। P2 এখানে ভোল্টেজ কত আছে, এটা অ্যাক্রসে 9 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার ইয়ে আছে, so 9 into 2 is equal to 18 watt পজিটিভ, যেহেতু পজিটিভ দিয়ে ঢুকছে, ঠিক আছে? আর এই যে এখান দিয়ে একটা কারেন্ট ঢুকছে এই পজিটিভ দিয়ে, কারণ এটাও অ্যাবজর্ব পাওয়ার হওয়ার কথা, so P3 is equal to 3 into I, ঠিক আছে? so এইটা আমাদেরকে আইটা বের করতে হবে, রাইট? আর এইখানে পাওয়ার কত হবে, এটা পজিটিভ দিয়ে ঢুকছে না, তো এটাও সাপ্লাইড পাওয়ার, রাইট? তো 6 into I এত, বাট এই পাওয়ারটা নেগেটিভ যেহেতু সাপ্লাইড পাওয়ার, তাই না? এখন I বের করতে পারলেই আমার পাওয়ার বেরিয়ে যাবে। তো এই পয়েন্টটা যদি আমি নিই, এই পয়েন্টটাতে আমি যদি KCL অ্যাপ্লাই করি, ঠিক আছে? দেখো এইখানে যে কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে এখানে ঢুকতেছে, তাই না? আর এইখানে যে কারেন্টটা এখানে ঢুকলো এদিক দিয়ে দুইটা কারেন্ট আবার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে?
তাহলে যেই কারেন্ট ঢুকছে, যতগুলো কারেন্ট ঢুকছে তাদের যোগফল, এখানে একটাই কারেন্ট ঢুকছে, রাইট, 8 অ্যাম্পিয়ার ইকুয়াল টু যতগুলো কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের যোগফলের সমান। কি কি কারেন্ট বেরিয়ে যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার প্লাস আই। তাহলে আই এখানে কত হবে? 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা এখানে বসাই দিলে কি হবে? 6 যদি আমি বসাই, 3 ইনটু 6 কত হয়? 18 ওয়াট। ঠিক আছে, আর এখানে 6 যদি বসাই, 6 + 36 মাইনাস 36 ওয়াট। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এই যে নেগেটিভ যেগুলা, নেগেটিভ পাওয়ার যেগুলা, এইগুলা হচ্ছে সাপ্লাইড পাওয়ার, আর বাকি যেগুলা পজিটিভ পাওয়ার এগুলা হচ্ছে অ্যাবজর্ব পাওয়ার। তো এই দুইটা পাওয়ারের যোগফল শুড বি ইকুয়াল টু 0। দেখো এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো যোগ করলে স্যার এটা প্লাস হবে, এটা প্লাস দিয়ে দিতেছে না ই করে। ও হ্যাঁ, এটা প্লাস হবে, এটা প্লাস দিয়ে ঢুকছে, এই যে প্লাস দিয়ে ঢুকছে, এটা প্লাস। তাহলে দেখো এই তিনটাকে যোগ করলে এটা সমান হবে। ঠিক আছে, সো জিনিসটা এরকম। ওকে, তো এরকম অঙ্ক আসতে পারবে না, সোজা অঙ্ক, একটু প্র্যাকটিস আর মাথা খাটাতে হবে। এই পরেরটা করো তো, এই পরেরটা করলে আশা করি এর থেকে কঠিন প্রবলেম আর নাই। ঠিক আছে, এই চ্যাপ্টারে এখানে বলছে find V naught and the power absorbed by each element। ওই একই রকম অঙ্ক, খালি ভোল্টেজ বের করতে বলেছে। সো এখানে কয়টা সোর্স আছে? সোর্স আছে দুইটা। কি ধরনের সোর্স? দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। ভালো করে দেখে বলো। একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। রাইট, ইন্ডিপেন্ডেন্ট কোনটা? ইন্ডিপেন্ডেন্ট 30 ভোল্ট। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে যার নিজস্ব শক্তি আছে। ইন্ডিপেন্ডেন্ট মানে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি যেখানে সেখানে টাকা খরচ করতে পারি, আই হ্যাভ সারপ্লাস অফ মানি। বুঝতে পেরেছো? সো চাকরি করি, টাকা আসে, রাইট, ওরকম। বাট যার কিছু নাই, যেমন ধরো আমার বাচ্চা, হ্যাঁ, তাকে আমি পড়ালেখা করাচ্ছি, সে আমার উপর ডিপেন্ডেন্ট না। সো ওই রকম হচ্ছে কি এটা। ঠিক আছে, যেগুলো ডায়মন্ড শেপ এগুলো ডিপেন্ডেন্ট। সো বাকিগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখন এখানে সেম ওয়েতে তুমি ইউজ করবে। ঠিক আছে, পাওয়ার বের করার ট্রাই করবে কি? স্যার রেজিস্টরের উপর 12 ভোল্ট ইউজ। হ্যাঁ, রেজিস্টরের উপর 12 ভোল্ট বলতে রেজিস্টরের উপর 12 ভোল্ট, রাইট, ওটার অ্যাক্রসে 12 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে। রেজিস্টরটা কারেন্ট খাচ্ছে না, তার মানে তার অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এই কারণে তো কারেন্ট পাস করছে। সো কতখানি? ওই 12 ভোল্ট ওর মাথায় দেখাচ্ছে। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স। এখন পাওয়ার হচ্ছে কারেন্ট ইনটু ভোল্টেজ, ওর মধ্যে কত কারেন্ট যাচ্ছে আর তার অ্যাক্রসে কত ভোল্টেজ, এই দুটাকে আমরা গুণ করলে আমরা পাওয়ার পাই। এখন এই পাওয়ারটা পজিটিভ না নেগেটিভ কিভাবে বুঝবো? যদি কারেন্টটা পজিটিভ দিয়ে ঢোকে তাহলে এটা অ্যাবজর্ব পাওয়ার, পজিটিভ পাওয়ার, আর যদি নেগেটিভ দিয়ে ঢোকে তাহলে এটা সাপ্লাইড পাওয়ার। ঠিক আছে, নেগেটিভ পাওয়ার। সো আগে তুমি মার্ক করে নাও P1 P2 P3 দিয়ে, তাহলে তোমার বের করতে ইজি হবে। ঠিক আছে, এগুলো আমি ERP-তে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখেও প্র্যাকটিস করতে পারো, কোয়েশ্চেনগুলো ওখানে পাও, অথবা বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের কোয়েশ্চেনে ওখানে পাও।
পেরেছো? করে দিব? ট্রাই করো, ট্রাই। তো তুমি নামকরণ করে নাও, এটা P1, P2, P3, P4, P5, P6। এখন এই পাওয়ারগুলো বের করবো। দেখো এই সাপ্লাইয়ের অ্যাক্রসে P1 যদি আমি বের করতে চাই, বলো তো কি হবে? এই সাপ্লাই ভোল্টেজের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এটার অ্যাক্রসের ভোল্টেজ কত? 30। তাহলে পাওয়ার হবে 30 টাইমস 6, তাই না? এখন এই কারেন্টটা পজিটিভ দিয়ে ঢুকছে নাকি নেগেটিভ দিয়ে ঢুকছে? নেগেটিভ দিয়ে ঢুকছে, তাহলে এখানে সামনে একটা নেগেটিভ বসবে। 180 ওয়াট মাইনাস, তাই না? বুঝতে পেরেছো? তার মানে এত পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এটা পাওয়ার সাপ্লাই, যেহেতু নেগেটিভ, নেগেটিভ মানে সাপ্লাই পাওয়ার। ওকে, পজিটিভ দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে ওটা সাপ্লাই করা হবে, পজিটিভ দিয়ে যদি ঢোকে তাহলে ওটা অ্যাবজর্ব পাওয়ার। দেখো এটা নেগেটিভ দিয়ে ঢুকছে মানে পজিটিভ দিয়ে বের হচ্ছে, বুঝতে পারছো? সো P1 পেয়ে গেলে P2 কত হবে? 12 into 6 72। এটা অ্যাবজর্ব নাকি সাপ্লাই পাওয়ার? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এই যে পজিটিভ দিয়ে ঢুকছে না, তার মানে এটা অ্যাবজর্ব পাওয়ার, ঠিক আছে? তারপরে দেখো এইখানে এই ভোল্টেজটা আমি জানি না, তাহলে এই পাওয়ারটার ইকুয়েশনটা কি হবে? P3 V0 times 3 will be the power, কিন্তু এটা অ্যাবজর্ব পাওয়ার হবে না সাপ্লাই পাওয়ার হবে? অ্যাবজর্ব, কারণ পজিটিভ দিয়ে ঢুকছে। সো this should be এত ওয়াট, ঠিক আছে? এই V0টা আমরা পরে বের করব, ঠিক আছে? আপাতত এরকমই থাক। এখন P4 এ চলে যাই। সো এটা পজিটিভ দিয়ে কারেন্টটা ঢুকছে, আর এটার অ্যাক্রসের ভোল্টেজ কত? 28 ভোল্ট। তাহলে পাওয়ার কত হবে? 28 টাইমস 1, তাই না? 28 ওয়াট। এটা পজিটিভ পাওয়ার, যেহেতু পজিটিভ দিয়ে ঢুকছে। সিমিলারলি P5 কি হবে? 28 into 2 কত হয়? কত? 56 ওয়াট। এটাও পজিটিভ, তাই না? পজিটিভ দিয়ে ঢুকছে। তাহলে P6 কত হবে? দেখো P6 এর এইখানের ভোল্টেজটা আমি বের করতে পারবো, রাইট? 5 into 2 অ্যাম্পিয়ার, তাহলে 10 ভোল্ট হচ্ছে এটার অ্যাক্রস। এটার পজিটিভ হচ্ছে এটা, নেগেটিভ হচ্ছে এটা, তাই না? তাহলে এমনি আমি পাওয়ার যদি ক্যালকুলেশন করি 10 টাইমস 3 অ্যাম্পিয়ার, তাই না? সো আমাদের হাতে সময় আছে, আমরা একটু কিছু করি। সো লেসন এই মডিউল 2 এটা, ঠিক আছে? মডিউল 2 is basically related to chapter 2, হ্যাঁ? তো chapter 2 তে we will introduce 2 more laws, হ্যাঁ? আবার ওই লগুলো ইউজ করতে করতে আমরা আরো কয়েকটা ল ইন্ট্রোডিউস করব এই চ্যাপ্টারের মধ্যে। So these are the basic laws
সো এইগুলা ইলেকট্রিক্যাল সার্কিটে তোমাদেরকে জানতেই হবে, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। একটা হচ্ছে ওহমস ল, একটা হচ্ছে কারশফস কারেন্ট ল, আরেকটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। আবার এই রিলেটেড আরো প্রবলেম সলভ করার জন্য প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিটের মধ্যে ভোল্টেজ ডিভাইডার রুল আছে, কারেন্ট ডিভাইডার রুল আছে, ঠিক আছে, এবং তোমার ওয়াই ডেল্টা কন্ডিশন। সো এইগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে কোনো সার্কিট সলভিং এর জন্য। সো এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। We will be basically introducing Kirchhoff's voltage law today. Then we will go to Kirchhoff's current law. Okay? So lesson 6. It's an overview of Kirchhoff's voltage law. ঠিক আছে? So normally আমরা যেটা দেখেছি we study Ohm's law, right? একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করে এই কারেন্ট ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে, which is basically mentioned by Ohm's law. ঠিক আছে? So V is equal to IR. So we know this by now. ঠিক আছে? So আর কি আমরা পড়েছি আগে? We basically looked into the circuit and found there are several nodes, তাই না? Nodal point. কিভাবে সার্কিটের নোডাল পয়েন্ট ডিটেক্ট করতে হয়, অথবা সার্কিটে কয়টা লুপ আছে এগুলো আমরা দেখেছি, বা সার্কিটে কয়টা ব্রাঞ্চ আছে, সব কয়টা ব্রাঞ্চ যেখানে গিয়ে মিট করে ওটা একটা নোডাল পয়েন্ট। ঠিক আছে? তো এই দেখো এই সার্কিটে তোমার এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে। These are individual loops, এর মধ্যে আর কোনো লুপ নাই। ঠিক আছে? বাট এছাড়াও এখানে একটা বড় লুপ আছে যার মধ্যে এই দুটো লুপ আছে, তাই না? আর এই যে এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এই ব্রাঞ্চ এসে এই পয়েন্টে মিট করেছে, সো দিস ইজ আ নোডাল পয়েন্ট। সিমিলারলি এটা 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 এসে এখানে মিট করেছে, দিস ইজ অলসো অ্যানাদার নোডাল পয়েন্ট। আবার দুইটা এলিমেন্ট যদি একটা পয়েন্টে মিট করে, দিস ইজ অলসো আ নোড, বাট এই নোডে যা কারেন্ট ফ্লো করছে ওটাই থাকে, দেয়ার ইজ নো চেঞ্জ। সেম এটা সিরিজ নেটওয়ার্কের মতো। ঠিক আছে? এটা সো দ্যাট ইজ ওয়াই উই ডোন্ট কনসিডার দ্যাট অ্যাজ নোডাল পয়েন্ট, বাট ওটা একটা নোডাল পয়েন্ট বা জাংশন পয়েন্ট। ঠিক আছে? সো দেয়ার আর টু নোডাল পয়েন্টস ইন দিস সার্কিট। আমরা নোডাল পয়েন্ট আইডেন্টিফাই করে কিভাবে বা লুপস কয়টা আছে কিভাবে এটা আমরা শিখেছি। ঠিক আছে? সো এই যে এইখানে একটা এক্সাম্পল আছে, এইখানে আমি যদি লুপ আর নোডাল পয়েন্ট ইউজ করি তাহলে আমি ইজিলি যে কোনো আননোন ভোল্টেজ আমি বের করতে পারি, তাই না? তো এই যে এইখানে আমি যদি VA বের করতে চাই তাহলে এইখানে আমি যদি একটা লুপ ইউজ করি তাহলে আমি VA টা বের করতে পারবো না, কারণ এইখানের ভোল্টেজ প্লাস এইটার ভোল্টেজ প্লাস এইটার ভোল্টেজ প্লাস এইটার ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0। ঠিক আছে? সিমিলারলি এখান থেকে VB বের করতে পারবো, অথবা এই লুপ থেকেও বের করতে পারবো, চাইলে এই লুপটা থেকেও বের করতে পারবো। ঠিক আছে? সো দিস আর দ্য থিংস which we have studied. এখানে কয়টা নোডাল পয়েন্ট আছে? এইটা 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 এসে এখানে মিট করেছে, এটা একটা নোডাল পয়েন্ট। তারপর এইটা এইটা এটা এসে এখানে মিট করেছে, এটা আরেকটা নোডাল পয়েন্ট। সিমিলারলি এইটা আরেকটা নোডাল পয়েন্ট, আবার এটাও একটা নোডাল পয়েন্ট। ঠিক আছে? So there are several nodal points. So এখানে একটা KVL example আছে with current source. তো সার্কিটের মধ্যে অনেক ধরনের সোর্স থাকতে পারে, ভোল্টেজ সোর্সও থাকতে পারে, কারেন্ট সোর্সও থাকতে পারে। সো এইখানে তুমি কারশফস ভোল্টেজ ল তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারো। দেখো ফার্স্টলি তুমি যেটা ডিটারমাইন করবা হাউ মেনি লুপস আর देयर, ইন্ডিভিজুয়াল লুপস। তো এইখানে একটা লুপ আছে, এইখানে একটা লুপ আছে, তাই না? তো এই লুপটা ইউজ করলে আমি এইখান থেকে তোমার এই বেসিক্যালি কার এগেইনস্টে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা আমি বের করতে পারবো। ঠিক আছে? যেহেতু এখানে কারেন্ট I1 দিয়ে দিয়েছে, এখানে I2 দিয়ে দিয়েছে, যদিও এটা আননোন, কিন্তু কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স করলেই তো এটা ভোল্টেজ আমি পাই, আবার এটা টাইমস এটা করলে এখানে ভোল্টেজ পাই। তো সাম অফ অল দ্য ভোল্টেজ ইকুয়াল টু 0 করলে আমি একটা I1 I2 দিয়ে একটা ইকুয়েশন পাবো, তাই না? সিমিলারলি এইখানেও আমি লুপ চালাতে পারি, কিন্তু এই লুপ কারেন্টটা উইল বি বেসিক্যালি ইকুয়াল টু
this current, হ্যাঁ, but in the opposite direction. তোমার লুপের ডিরেকশন যদি এটা থাকে, এই কারেন্টের ডিরেকশন তো অপোজিট ডিরেকশনে, তাহলে লুপ কারেন্ট কি হবে? 0.5 এর আগে একটা মাইনাস হবে, ঠিক আছে? লুপ কারেন্টটা নেগেটিভ হবে। বাট এখানে I3 কারেন্ট আর এটার ডিরেকশন যেহেতু সেম, এই I3 কারেন্টটা উইল বি 0.5 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? So this is how to basically solve the problems. হ্যাঁ, তো এইখান থেকে আমি চাইলে আমার আননোন প্যারামিটারগুলো আমি বের করতে পারি, ঠিক আছে? এটা আমরা ইন্টিগ্রালস অঙ্ক করব যখন, তখন এগুলো ক্লিয়ার হবে। ওকে, জাস্ট এখন তোমাদের আগের যে ইয়েগুলো প্রবলেমগুলো দেখালাম, ওগুলো তোমরা বাসায় ইন্টেনসিভ লেভেলে তোমরা প্রবলেম সলভিং করো। ওখানে প্রবলেম ফেস করলে ওই প্রবলেমগুলো নিয়ে আসো, আর যেগুলো আমি পড়াচ্ছি এগুলো ক্লাসে পড়ো, পাশাপাশি এগুলো সলভ করো, ঠিক আছে? সো কি কনসেপ্ট হচ্ছে কারশফস ভোল্টেজ ল। কিভাবে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হয় এটা আমরা দেখেছি। স্পেশাল কেস টু রিমেম্বার, দেখো প্যারালাল কম্পোনেন্টস হ্যাভ সেম ভোল্টেজ। যদি কোনো কম্পোনেন্ট প্যারালালে থাকে, এখানে প্যারালালে কি কি আছে? এইটা এটা এটা সব প্যারালালে কানেক্টেড না? তার মানে এখানের ভোল্টেজ, এখানের ভোল্টেজ, এখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল, ঠিক আছে? সেম ভোল্টেজ হবে। আবার এইটা আর এইটা প্যারালালে আছে, তো এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ সেম ভোল্টেজ হবে, ঠিক আছে? বাট এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজ কিন্তু সেম হবে না, কারণ তাদের মাঝখানে একটা রেজিস্টর আছে, ঠিক আছে? সো এখানে একটা ড্রপ আছে, সো এখানের ভোল্টেজ কখনোই এখানের ভোল্টেজের সমান হবে না, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে। বুঝতে পেরেছো? সো এই জিনিসগুলো। তারপর কারেন্ট সোর্স ডাজ নট হ্যাভ জিরো ভোল্টেজ, তার মানে এই কারেন্ট সোর্স যদিও থাকে, তার অ্যাক্রসেও একটা ভোল্টেজ ড্রপ আছে, ইট ইজ নেভার জিরো, ঠিক আছে? তারপর KVL হোল্ডস অ্যারাউন্ড ওপেন লুপ। KVL তোমার ওপেন লুপেও তুমি চালাতে পারবে। দেখো এটা তো ডিসকানেক্টেড পয়েন্ট, তাই না? কিন্তু এখানেও তুমি KVL চালাতে পারবা। এখানের ভোল্টেজ প্লাস এখানের ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0। তার মানে এইখানে বেসিক্যালি এই দুটো ভোল্টেজের যোগফলটা এখানে শো করবে ওপেন সার্কিটে। সো ওপেন সার্কিটে তুমি যদি ফাট করে ধরে গেল, শক খেয়ে মরে যাওয়া কিন্তু, হ্যাঁ? সো এই কারণে সাবধান। ওই যে তোমার ওই যে মাল্টিপ্লায়ার, এই মাল্টিপোর্টগুলো দেখছো না, এখানে যদি তুমি ফাট করে প্লাস মাইনাসে ধরো, তাহলে তো হাই ভোল্টেজ তোমার কারেন্ট তোমার গিয়ে দিয়ে ফ্লো করবে গ্রাউন্ডে, তখন তুমি তো একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবা, সব সেল টেল মনে একেবারে শেষ হয়ে যাবে, বুঝছো? সো এইগুলো করো না। সো এইগুলো জানতে হবে, না? সো এই স্লাইডে এটাই KVL। আজকে এত পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা KCL থেকে স্টার্ট করব, তারপর অঙ্ক দেখবো অনেক। ওকে।